আজকে আমরা পড়ব ভূগোল। ভূগোল কোন ক্লাসে পড়ব? ক্লাস 8। আগের দিন অর্থাৎ আগের ভূগোল ক্লাসে আমি তোমাদের বলেছিলাম পৃথিবীর ব্যাসার্ধ। এটা যদি আমাদের পৃথিবী হয়, আমাদের পৃথিবী গোলাকার, পৃথিবীর ব্যাসার্ধ কত? ৬,৩৭০ কিমি। আচ্ছা, এটি প্রথম কে আবিষ্কার করেন বা প্রথম কে গণনা করেন সেটা আজকে আমরা আমি গল্পের মতন তোমাদেরকে একটা গল্প শোনাবো এটা নিয়ে, যে কিভাবে এই দূরত্বটা বের হয়েছিল। যদিও একদম প্রথমে যিনি গণনা করেছিলেন তার গণনায় ৬,৩৭০ কিলোমিটার হয়নি, ৭,০০০ কিছু হয়েছিল। তো কিন্তু সেটা ভুল, এটাও আমরা বলতে পারবো না, কারণ প্রথম চেষ্টা, যার ফলে পরবর্তীকালে যত গবেষণা হয়েছে, যত সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তত নির্ভুল হয়েছে, কিন্তু প্রথম উদ্যোগ যিনি করেছেন তিনি পথ দেখিয়েছেন। তো তিনি ছিলেন গ্রিক দার্শনিক ইরাস্তোথেনিস। গ্রিক, হ্যাঁ, তিনি ছিলেন গ্রিক দার্শনিক বা গ্রিক বিজ্ঞানী। তো ইনি গ্রিক দেশে তখন শিক্ষা, সাহিত্য এই সমস্ত কিছু নিয়ে খুব এগিয়ে ছিল। কবে? খ্রিস্টপূর্ব, যিশু খ্রিস্টের জন্মেরও আগে। কত বছর আগে জানো? 276 বছর আগে এটা প্রমাণিত হয়েছিল। তো যিশু খ্রিস্টের জন্মের প্রায় 500-600 বছর আগে এই গ্রিক দেশে শিক্ষা, দর্শন এই সমস্ত কিছু চর্চা ছিল। কি ছিল? লাইব্রেরি ছিল। তো গ্রিক দেশে আলেকজান্দ্রিয়া বলে একটি শহরে এই গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস চাকরি করতেন লাইব্রেরিতে। তো তিনি তার এই বিজ্ঞান, দর্শন এই সমস্ত দিকে ভীষণ, জ্যোতির্বিজ্ঞান সমস্ত দিকে ভীষণ আগ্রহ ছিল। তিনি 21শে মার্চ দেখলেন তিনি যে জায়গায় চাকরি করছেন আলেকজান্দ্রিয়া এই শহরে, এবং তিনি যে শহরে বাস করেন সেই শহরে, দুটি শহরেই মোটামুটি একইভাবে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে। এবং তিনি এই 21শে মার্চটি হচ্ছে দিন রাত্রি সমান, জলবিষুব বলা হয়, জলবিষুব না, মহাবিষুব বলা হয়। যাই তো তিনি ধরো এ স্থানে চাকরি করছেন আলেকজান্দ্রিয়া, এবং তিনি এর স্থানে সাইডন বা এই ধরনের কিছু একটা নাম, এই স্থানে তিনি করছেন চাকরি। তো এই যে দুটি জায়গা, এই দুটি জায়গার দূরত্ব হচ্ছে 800 কিমি, 800 কিমির মতো দূরত্ব। ধরো এখানে আলেকজান্দ্রিয়া, এখানে এই দুটি জায়গা, এখানে এবার এই দুটি জায়গাতে তিনি দুটি খুঁটি পুঁতলেন। হ্যাঁ, এরকম ভাবে একটা খুঁটি পুঁতলেন, এরকম ভাবে একটা খুঁটি পুঁতলেন, এবং দেখলেন সূর্য ধরো এখানে আছে, সূর্য মানে কিরণ দিচ্ছে। তিনি খুঁটি পুঁতে দেখলেন একই দিনে এই জায়গায় যত কোণ তৈরি হচ্ছে, এই জায়গায় যে কোণটি তৈরি হচ্ছে সেটি 7.2 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। এখানে লম্বভাবে সূর্য কিরণ দিচ্ছে, আর এখানে এরকম ভাবে কোণ তৈরি হচ্ছে 7.2 ডিগ্রি। আর এই দুটি জায়গার মধ্যে তখন কিলোমিটারে না করা হতো না, মানে দূরত্ব নির্ণয় করা হতো না, তখন সেটা হতো স্টেডিয়াতে। তো সেই সাইরিন শহর থেকে আলেকজান্দ্রিয়া শহরের দূরত্ব আমরা কিলোমিটারে করলে মোটামুটি ওই 800 কিমি এরকমই বোঝা যায়। তো এই যে ছিল, তিনি জানতেন যে পৃথিবী গোলাকৃতি, মানে তার ধারণা ছিল তখনও যে পৃথিবী গোলাকৃতি। তো তিনি দেখলেন গোলাকৃতি হলে তার কোণ কত হবে? এখানে এই কোণটি হচ্ছে 360 ডিগ্রি, তাই তো? এই পুরো কোণটি 360 ডিগ্রি। এবার 7.2 ডিগ্রি সূর্যরশ্মিকে যেতে সময় লাগছে 800 কিমি, অর্থাৎ
800 কিমি দূরত্বে দুটি স্থানের দূরত্ব হচ্ছে সূর্যরশ্মির তারতম্য হচ্ছে 7.2 ডিগ্রি, তাই তো? এবার তিনি এটা এই এক এক ডিগ্রিতে কত হচ্ছে 800 এবং 360 ডিগ্রিতে কত হচ্ছে 800 × 360 বাই 7.2, এরকম করে তিনি পৃথিবীর কি জানলেন, এই নিয়মে পৃথিবীর পরিধিটা জানলেন, অর্থাৎ এই পরিধিটা জানলেন। হ্যাঁ, এই পরিধি জানার পরে তিনি সেখান থেকে এই ব্যাসার্ধটা নির্ণয় করলেন। তো তিনি প্রথম যে ব্যাসার্ধ নির্ণয় করেছিলেন, ওই যে বললাম যে তাতে 7 কিমি 7,200-300 এরকম কিছু একটা ছিল। অর্থাৎ তিনি একদম নির্ভুল যে এখন যেটা, সেটা তখন মানে আবিষ্কার হয়নি, বা তখন তিনি সেটা গণনায় বের করতে পারেননি। কিন্তু তখন কোনো উপগ্রহ ছিল না, অর্থাৎ কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ছিল না। তখন তার কাছে কেবলমাত্র মানে যানবাহনের সেরকম যোগাযোগ ছিল না। তবুও 800 কিমি দূরে দুটো শহরের ওপরে সূর্যরশ্মির ওই খুঁটি পুঁতে সেখানে সূর্যরশ্মির পতন কোণ দেখে পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করা, এটা তখনকার দিনে ভীষণ রকম একটা কঠিন বা দৃষ্টান্তমূলক একটি গবেষণা বলা যেতে পারে। তো তিনি প্রথম এইভাবে পৃথিবীর ব্যাসার্ধটি নির্ণয় করেছিলেন। হলো? এবার আজকে আমরা এরপরে আগের দিন যতটা পড়েছিলাম তারপরে আমরা আজকে পড়বো। আগের দিন লাভা কি ম্যাগমা কি এগুলো পড়েছিলাম। এরপরে কি বলছে, বিশ্বদীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ প্রসবন দেখেছিল। মাটির নিচ থেকে আপনা আপনি গরম ফুটন্ত জল বেরিয়ে আসছে অনবরত। ও মাকে জিজ্ঞেস করতে জানলো পৃথিবীর ভৌম জল ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করেছে। পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসে। ভূতাপ কি? ভূতাপ হলো এক ধরনের শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ বাইরে ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে ভূতাপ বলে। পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে যায়। ভারতের কোথায় কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে জানার চেষ্টা করো। আচ্ছা, এবার উষ্ণ প্রসবন। উষ্ণ প্রসবন আমরা বক্রেশ্বরে যারা যারা গেছি বা যারা বীরভূমে আছি তারা তো বক্রেশ্বরে জানি যে বক্রেশ্বরে উষ্ণ প্রসবন রয়েছে। এই বক্রেশ্বরে যে উষ্ণ প্রসবন রয়েছে সেটা কি রকম, আমরা তো যদি আমাদের এটা পৃথিবী হয়, আমরা পৃথিবীর এই বাইরে অবস্থান করছি। হ্যাঁ, পৃথিবীর যদি এটি কেন্দ্র হয় তাহলে এই কেন্দ্রের ভেতরে এরকম ভাবে পৃথিবীর বাইরের এই ভূত্বকের স্তরটা না এই এতটুকুই। হ্যাঁ, এইরকম মানে পৃথিবী এইটা যদি একটা হয়, পৃথিবী হয়, আমাদের পৃথিবী হয় এইটি, তাহলে আমাদের ভূত্বকটা এই পাতলা চামড়ার মতন। আর তার ভেতরে একদম ভেতরে এখানে পুরো টকবক করে ফুটছে ম্যাগমা, লাভা, এগুলোতেও অর্ধতরল, কোথাও তরল কোথাও অর্ধতরল, এইভাবে কোথাও বাষ্পীয় আকারে এই পৃথিবীর ভেতরে এই তাপগুলো চলছে। এবার কোনো একটি ফাটল পথে এইদিকে কোথাও একটি জায়গায় একটি পাতলা ক্ষীণ ফাটল পথ দিয়ে সেই তাপটা বেরোচ্ছে। আমরা
আগ্নেয়গিরির কথা জানি, আগ্নেয়গিরিতে যেরকম ভাবে তাপ মানে ভেতর থেকে লাভা বা ম্যাগমা উদগীরণ ঘটে, সেই রকম ভাবেই মানে সে ওটা অনেকটা বড় ফাটল থাকে, এখানে ক্ষীণ একটি ফাটল যার মধ্যে দিয়ে লাভা বা ম্যাগমা বেরোতে পারে না। ভেতর দিক থেকে লাভা তো বাইরে বেরিয়ে গেলে তাকে আর লাভা বলে, তো ম্যাগমাটা বেরোতে পারে না, কিন্তু তার যে মানে ভাপ, গরম যে তাপ, সেটা ক্ষীণ পথে বেরোতে পারে বা বেরোচ্ছে। তো সেই রকম কোনো জায়গায় এই উষ্ণ প্রসবন দেখা যায়, যে যে স্থানে এই ফাটল রয়েছে এবং ফাটল থেকে গরমটা বেরোতে পারে, গরম ভাবটা বেরোয়, ওই গরমের ফলেই উষ্ণ প্রসবনের জল টকবক করে ফোটে। আমরা দেখি জলের উপরে একটা গন্ধ, নর্মাল যখন জল ফোটে তখন কিন্তু ওই গন্ধটা পায় না। আমরা যারা যারা বক্রেশ্বর গেছি তারা জানি যে ওই উষ্ণ প্রসবনের সামনে এরকম ভাবে দাঁড়ালে পরে আমরা আমাদের নাকে একটা একটু ঝাঁঝালো, কারোর মানে ঝাঁঝালো নাও লাগতে পারে, কিন্তু কিরকম একটা গন্ধ আসে। তো ওই যে গন্ধটা আসে ওটা হচ্ছে আসলে গ্যাস, কারণ আমাদের পৃথিবীর ভেতরে তো অনেক ধরনের গ্যাস রয়েছে, এবং সেই তার মধ্যে ওই যে বাষ্পটার মধ্যে ওই ওই গ্যাসটা বেরোচ্ছে, ধরো মিথেন গ্যাস বেরোচ্ছে বা হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে এরকম। তো এই যে গ্যাসটা বেরোচ্ছে, তোমরা যারা বক্রেশ্বর গেছো তারা দেখবে যে ওই উষ্ণ প্রসবনের পাশে অনেক বড় বড় সিলিন্ডার রাখা থাকে। ওই ওখানে ওই গ্যাসগুলোকে মানে ধরে রাখা হয় এবং তারপরে সেটা বিভিন্ন শিল্পাঞ্চলে বিভিন্ন কাজে লাগে। তো এই উষ্ণ প্রসবন থেকে তাপ বিদ্যুৎও উৎপাদন করা হয়। আইসল্যান্ডে উষ্ণ প্রসবন রয়েছে, আইসল্যান্ড তো সব বরফ, তো সেখানে উষ্ণ প্রসবন রয়েছে। আবার পৃথিবীর অন্যান্য জায়গাতে, আমেরিকাতেও রয়েছে। তো এই উষ্ণ প্রসবনের মধ্যে দিয়ে যদি তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়, তাপবিদ্যুৎ মানে লাইট জ্বলছে, পাখা চলছে, এগুলো আমরা আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই কিসের সাহায্যে এগুলো তৈরি করা হয় না, কয়লা বা খনিজ তেল। কয়লা বা খনিজ তেল দুটিই হচ্ছে আমাদের জীবাশ্ম জনিত পদার্থ। তো সেগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এটা কোনোদিন শেষ হওয়ার নয়। তো এই উষ্ণ প্রসবনের মধ্যে দিয়ে এই যে তাপবিদ্যুৎ উৎপাদন হবে সেটা তাহলে আমাদের ওই জীবাশ্ম জ্বালানি থেকে, জীবাশ্ম জ্বালানির ফলে প্রচুর গ্রিন হাউস গ্যাস তৈরি হয়, যার ফলে আমাদের পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হচ্ছে। আর এই ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হয় না, তাই এটি একটি অচিরাচরিত শক্তি, এবং এর ফলে যদি তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় তাহলে সেটি সব দিক থেকেই ভালো। এরপরে কি রয়েছে, ভৌম জল তো বললাম, ভৌম জল, ভৌম জল মানে তো লেখা আছে পৃথিবীর ভেতরের জল। ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 গ্রাম ঘন সেন্টিমিটার। সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে প্রায় 13 থেকে 14 গ্রাম ঘন সেন্টিমিটার হয়। কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন। তাহলে আমাদের পৃথিবীর এই যে ঘন সেন্টিমিটার বা ঘনত্ব, ঘনত্ব বিষয়টা কি, আচ্ছা পাশে আছে বলে দিয়ে আগে। একক আয়তনের পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা কতটা সেইটাই পদার্থের ঘনত্ব। পদার্থের অণু পরমাণুগুলি কত কাছাকাছি বা কত দূরে দূরে আছে তার ধারণা হতে পারে ঘনত্ব জানা থাকলে। একই মাপের একটি লোহার পাত ও একটি অ্যালুমিনিয়ামের পাত হাতে নিয়ে দেখলে কোনটা ভারী লাগবে
আর কোনটাই আর কেনই বা লাগবে বুঝে নাও। ঘনত্ব, ঘনত্ব বিষয়টা ঘনক, ঘনক, আচ্ছা ঘনক, ধরো এইটি 1 সেমি, সেন্টিমিটার, এটিও 1 সেন্টিমিটার, এটিও 1 সেন্টিমিটার, এটিও 1 সেন্টিমিটার, এটিও 1 সেন্টিমিটার। এইরকম এই যে সবগুলো, অর্থাৎ এই বাহু 1 সেন্টিমিটার, এই বাহু 1 সেন্টিমিটার, এই বাহু 1 সেন্টিমিটার, এটা 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 এখানে 6টা বাহু থাকবে, সবগুলো 1 সেন্টিমিটার থাকবে। আমরা 6টা এই ইয়ে থাকবে, এরকম 1 সেন্টিমিটারের 6টা বর্গ থাকবে। হ্যাঁ, তো আমরা লুডো খেলি, লুডোর যে ছক্কা, সেই লুডোর ছক্কাটার মতন হচ্ছে ঘনক। তো এই ঘনকে ধরো এই আমি একটা ভিডিও করছি, এইটার এখানে কতগুলো তোমার অণু পরমাণু থাকবে। পৃথিবীর কি বলছে, পৃথিবীর ভূত্বক অর্থাৎ ভূপৃষ্ঠ, আমাদের এটা হচ্ছে পৃথিবী, এই ভূপৃষ্ঠের ওপরে যত বস্তু রয়েছে তাদের গড় ঘনত্ব হচ্ছে 2.6 গ্রাম থেকে 3.3 গ্রাম, 3.3 গ্রাম। এটা হচ্ছে ভূপৃষ্ঠের ওপরে, অর্থাৎ ওই লুডোর ছক্কার মতন ওই ঘনকের মধ্যে 2.6 থেকে 3.3 গ্রাম পদার্থ থাকবে, তাকেই বলবো আমরা ঘনক। যত পদার্থ থাকবে এই এক ইয়ের মধ্যে, তো এইটাই পৃথিবীর ভেতরে, এই ভেতরে চলে আসে কত হয়, ভেতরে বলছে 13 থেকে পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর কেন্দ্রের গড় ঘনত্ব হচ্ছে 11 গ্রাম। এবং একেবারে কেন্দ্রে মানে এই জায়গাটায় ওইটাই হয়ে যাচ্ছে 14, 13 থেকে 14। হ্যাঁ, তাহলে যেটা 2.6, অর্থাৎ কত হালকা একটি ঘনকের মধ্যে যদি 2.6 গ্রাম থাকে, আর ওই একটি ঘনকের মধ্যেই যদি 14 গ্রাম থাকে, তাহলে কত গুণ বেশি হয়ে যাচ্ছে, প্রায় 6 গুণের বেশি, তাই তো, 7 গুণের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এই যে পরিমাণ 7 গুণ, কোনো একটি জিনিসের যদি 7 গুণ ভারী হয়ে যায় তাহলে কিরকম হবে, কেন হয় না, এখানে প্রচন্ড চাপ, একে তো এখানে প্রচন্ড তাপ এবং ওপরে প্রচন্ড চাপ, চাপ প্লাস তাপ, এর ফলে পদার্থের এই যে রাসায়নিক গঠনগত যে বিষয়গুলো, রাসায়নিকভাবে তারা এই রকম অবস্থায় চলে যায় এবং তারা সেই অবস্থায় গিয়ে টগবগ করে ফুটতে থাকে। তো এই ঘনত্বের উপরেই নির্ভর করে আমাদের প্রত্যেকটি জিনিস কোনটা ভারী হবে কোনটা হালকা হবে সেটা নির্ণয় করি। ধরো একটি লোহা, 1 কেজি লোহা বেশি ভারী, আর 1 কেজি ধরো তুমি মানে ওই পরিমাণের, একই পরিমাণের লোহা এবং অ্যালুমিনিয়াম দুটোর মধ্যে একটি লোহার পাত, কেজি ধরলে তো সেটা কেজির মতো ইয়ে হয়ে যাবে, ধর কত পরিমাণটা বেশি হয়ে যায়, তাই না? তুমি যদি 1 কেজি অ্যালুমিনিয়াম নাও, অ্যালুমিনিয়াম নিলে পরিমাণটা কত বেশি হয়ে যাবে, আর 1 কেজি লোহা নিলে কিছুই না, তুমি একদম অল্প। তো কেন না, এই অ্যালুমিনিয়ামের যে ঘনত্ব সেটা অনেক কম আর লোহার ঘনত্ব বেশি। এক ঘনক লোহার মধ্যে 1 ঘন সেন্টিমিটার লোহার যে পদার্থ, সেই লৌহ পদার্থের মধ্যে 1 ঘন সেন্টিমিটার লৌহ পদার্থের মধ্যে যত পরিমাণ লোহার অণুপরমাণু বর্তমান, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা নয়। তো এইটা হচ্ছে ঘনত্ব, একক আয়তনের পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। আর ঘনত্বটা নির্ভর করে অণুপরমাণুগুলি কত কাছাকাছি রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি অণুপরমাণুর প্রত্যেকটি কণা যদি একদম মানে পাশাপাশি গিজ 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 করে, তাহলে তার ঘনত্বটা বাড়বে, কারণ পাশাপাশি থাকলে পরে একটি ধরো ঘনক এখানে এরকম এরকম করে অণুপরমাণুগুলি ছড়িয়ে আছে, তাহলে কি হবে, ফাঁকা 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 হলে এটা হালকা হবে।
আর ধরো একটি জায়গার মধ্যে এগুলো এরকম এরকম করে, তাহলে কি এগুলো বেশি ধরবে, আর এগুলো যখন বেশি ধরবে তাহলেই পদার্থটা ভারী হয়ে যাবে। তো এটা হলো, এই হচ্ছে ঘনক। আর পৃথিবীর এই যে পৃথিবীর কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ মানে হচ্ছে স্যাটেলাইট, এই স্যাটেলাইট আবিষ্কার করে ফেলার পর থেকে পৃথিবীর অনেক বিজ্ঞানের অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং অনেক সহজ সাধ্য বিষয় হয়েছে। পৃথিবীর কেন্দ্রে তো কেউ যায়নি বা পৃথিবীর এই ভেতরে কেউ যায়নি, কিন্তু স্যাটেলাইটের সাহায্যে তারা নির্ণয় করেছে যে পৃথিবীর গড় যে গড় যে তোমার গড় ঘনত্ব হচ্ছে 5.5 ঘন সেন্টিমিটার। যদি গড় ঘনত্ব 5.5 সেন্টিমিটার হয় আর 5.5 গ্রাম হয়, আর যদি পৃথিবীর ওপরে 2.6 থেকে 3.3 হয়, তাহলেই তো এইটা সোজা নিয়মে পৃথিবীর ভেতরের যে তোমার ঘনত্ব সেটা বেরিয়ে আসবে, সেরকম ভাবে বের করেছেন বিজ্ঞানীরা। এরপরে কি বলছে যে এখন প্রশ্ন হলো পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন? ভারী জিনিস নিচে থেতলে পড়ে, হালকা জিনিস উপরে ভেসে ওঠে। পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ মাধ্যাকর্ষণ টানে পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যায়। বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারদিকে আবর্তন করতে থাকে। অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা ওপরের দিকে ভেসে ওঠে। স্বাভাবিক নিয়মে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় তার পদার্থের চাপ বাড়ে, চাপ বাড়লে পদার্থের ঘনত্ব যেমন বেড়ে যায়, তেমন বেশি ঘন পদার্থ চাপ দেয় বেশি। পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ তাপ ও চাপ বাড়ার ফলে ভেতরের পদার্থগুলো কোথাও কঠিন, কোথাও তরল, আবার কোথাও অর্ধ তরল অবস্থায় আছে। তাহলে কি বলছে, বেশি ঘন, তুমি যদি একটা বাটির ইয়ের মধ্যে জল নাও, নুড়ি পাথর নাও, বড় ভারী পাথর নাও, তাহলে দেখবে ভারী পাথরগুলো একদম নিচে পড়ে গেছে, তার উপরে নুড়ি পাথরগুলো রয়েছে, তার উপরে ধরো বালিগুলো রয়েছে। নদীতে গেলেও আমরা দেখি উপরে বালিগুলো থাকে। কেন না, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে যেগুলো ভারী সেগুলো পৃথিবীর কাছে, পৃথিবীর কেন্দ্রের কাছে তাড়াতাড়ি চলে আসে। এবার এটা ধরো পৃথিবী, এটা কেন্দ্র, কেন্দ্রের দিকেই সবকিছু টানছে মাধ্যাকর্ষণ শক্তি। তো কেন্দ্রের এই জায়গায় আমরা রয়েছে লোহা আর নিকেল। কেন রয়েছে না, পৃথিবী যখন জন্মের সময় পৃথিবী তখন ম্যাক্সিমামটাই তরল ছিল, সব তরল ছিল এবং তখন জ্বলছিল, জ্বলন্ত একটা পিণ্ড ছিল। তো জ্বলন্ত পিণ্ড থাকাকালীন পৃথিবীর এই ভেতরে প্রথমে লোহা আর নিকেল গুলো চলে আসে এবং এরা সব থেকে ভারী বলেই এখানে কেন্দ্রে চলে আসে। তো এই ভারী লোহা নিকেল গুলো এখানে চলে আসার ফলে ম্যাক্সিমাম ঘনত্ব তো লোহা নিকেলের, তারপরে চাপ দিলে পরে ঘনত্ব বাড়ে এবং তার উপরে যে পদার্থগুলো রয়েছে অ্যালুমিনিয়াম, সিলিকা, এগুলো ওপরে হালকা, তুলনামূলকভাবে হালকা, সেগুলো ওপরে রয়েছে এবং ওপরে যেগুলো রয়েছে সেগুলো চাপ দিতে শুরু করে। ক্রমশ ভূপৃষ্ঠ তৈরি হয়, ভূপৃষ্ঠর আবরণটা যখন শক্ত হয়ে যায় তখন আরো চাপটা পড়ে। তো এই চাপ এবং ভেতরের যে তাপ, ওই চাপের ফলে তাপটাও আর বেরোতে পারছে না, চারদিকে তো বদ্ধ হয়ে গেছে। তো এর ফলে পৃথিবী কেন্দ্রের ঘনত্বটা প্রচন্ড বেশি হয়ে গেছে এবং ঘনত্বটা তুলনায় পৃথিবী পৃষ্ঠে ঘনত্ব অনেকটাই কম। আচ্ছা, আজকের মতো তাহলে ক্লাস এটুকুই। অবশ্যই ভালো থেকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি আবার পরের ক্লাসে তোমাদেরকে ভূমিকম্প, প্রবণ, এই আমি একটু একটু করে পড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, আশা করি বোঝানোর চেষ্টা করি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো কমেন্টসে লিখো। আর যারা আমাকে পার্সোনালি, বেশিরভাগই তো পার্সোনালি চেনো, তারা পার্সোনাল ভাবেই করো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু বলো, আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করতে পারার। জানি না কতটা পারবো, চেষ্টা করব। আজকের মতো এটুকুই।